আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রমে স্বাগতম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিষয়ে শিল্পোদ্যোগ বিষয়ে আমরা লেখাপড়া করব। আজকে অষ্টম অধ্যায়ে নিয়ে আমরা পড়াশোনা করব। অষ্টম অধ্যায় ব্যবসায় দলিলপত্র সংগ্রহ পদ্ধতি এবং সংরক্ষণ। ব্যবসায় করার জন্য ব্যবসায় সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য দেশীয় আইন অনুযায়ী আন্তর্জাতিক বিধান অনুযায়ী বিভিন্ন দলিলপত্রাদি সংগ্রহ ও প্রস্তুত করতে হয়। আমরা এই সব দলিল সম্পর্কে অবহিত হব, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এইসব দলিল ছাড়া ব্যবসায় করা হলে ব্যবসায় সরকার আইন প্রয়োগকারী সংস্থা ব্যবসায় বন্ধ করে দিতে পারে। আমরা শেয়ার স্ক্রিনে শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস. I feel proud to be the part of this NU online video class lecture as a resource person. Please maintain the health rules. Subject Management Program BB Honors 4th year. Course code 242617. Entrepreneurship Shilpodyog lecture number 10 chapter 8. Title of the lecture Business Documents Collection Procedure and Maintenance, first part. This is SM Ali Azam, Associate Professor, Department of Management, Dhaka Commerce College. অধ্যায় 8 ব্যবসায় দলিলপত্র সংগ্রহ পদ্ধতি ও সংরক্ষণ, বিজনেস ডকুমেন্টস কালেকশন প্রসিডিউর এন্ড মেইনটেনেন্স। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস দেখতে পাচ্ছি। আজকে আমরা যে সব বিষয়ে পড়াবো তা হলো ট্রেড লাইসেন্স কি, ট্রেড লাইসেন্স নিবন্ধন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র, করদাতার শনাক্তকরণ নম্বর বা টিন কি, টিন নম্বর বা টিন সনদ সংগ্রহের পদ্ধতি, মূল্য সংযোজন, কর বা মূসক বা ভ্যাট কি, অনলাইনে ভ্যাট নিবন্ধন পদ্ধতি, ব্যাংক হিসাব কি এবং ব্যাংক হিসাব খোলার পদ্ধতি সহ আরো কিছু পাঠ আমরা এখানে পড়ব। বিভিন্ন দলিলপত্রাদি বিষয়ে জানবো। অংশীদারি ব্যবসায় সমবায় সমিতি, কোম্পানি এবং এগুলো গঠন করার ক্ষেত্রে কি নিয়ম কানুন দরকার সেগুলো আমরা জানবো। প্রথমে আমরা পড়ি ট্রেড লাইসেন্স কি। ট্রেড লাইসেন্স হচ্ছে ব্যবসার অনুমতি পত্র। সিটি কর্পোরেশনের কর বিধান 1983-র মাধ্যমে বাংলাদেশে ট্রেড লাইসেন্সের সূচনা ঘটে। এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে। ব্যবসার প্রথম এবং অবিচ্ছেদ্য একটি ডকুমেন্টস হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স ব্যবসায় এমনকি পেশাভিত্তিক সংগঠন হতে হলো ট্যাক্স বা কর সংগ্রহের উদ্দেশ্যে স্থানীয় সরকার কর্তৃপক্ষ এই ব্যবসা বা পেশাভিত্তিক সংগঠনকে ট্রেড লাইসেন্স দিয়ে থাকে। ব্যবসায় বাণিজ্য শিল্প কারখানা এমনকি ডাক্তার, উকিল, ক্লিনিক, চার্টার অ্যাকাউন্টেন্টস ফার্ম, পরামর্শ প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠান সংগঠন স্থানীয় সরকার কর্তৃপক্ষের এলাকায় স্থাপিত হলে ওই সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃপক্ষের নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। ট্রেড লাইসেন্স নিবন্ধন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র। ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন প্রসিডিউর এন্ড নেসেসারি ডকুমেন্টস। সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের অধিভুক্ত এলাকার অভ্যন্তরে যে কোনো ব্যবসায় পরিচালনায় সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃপক্ষের নিকট থেকে বাধ্যতামূলকভাবে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। এজন্য
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর নির্ধারিত ফর্মে আবেদন করতে বিভিন্ন ব্যবসায়ের ক্যাটাগরি অনুযায়ী আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় দলিলপত্রাদি দাখিল করতে হয়। সাধারণ ব্যবসার ক্ষেত্রে নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ করতে হবে। ব্যবসায় প্রতিষ্ঠানের স্থান ব্যক্তিগত হলে সিটি কর্পোরেশনের হালনাগাদ হোল্ডিং ট্যাক্সের রসিদ, নিজের দোকান হলে ইউটিলিটি বিল এবং ব্যবসায় প্রতিষ্ঠান ভাড়া হলে স্টাম্পে ভাড়ার চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। প্রতি আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং ব্যবসা যদি যৌথভাবে পরিচালিত হয় তাহলে নন জুডিশিয়াল স্টাম্পে পার্টনারশিপের অঙ্গীকারনামা জমা দিতে হবে। এছাড়া ন্যাশনাল আইডি কার্ডের কপি জমা দিতে হবে। যদি ফ্যাক্টরি হয় তাহলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের কপি দিতে হবে। প্রস্তাবিত কারখানার পার্শ্ববর্তী অবস্থান বা স্থাপনার বিবরণ সহ নকশা এবং লোকেশন ম্যাপ দিতে হবে। প্রস্তাবিত ফ্যাক্টরি বা কারখানার পার্শ্ববর্তী অবস্থান বা স্থাপনার মালিকের যেন ক্ষতি না হয় সেজন্য তার থেকে অনাপত্তি পত্রনামা এনে দিতে হবে। ফায়ার সার্ভিসের থেকে ছাড়পত্র নিতে হবে এবং লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ আর্টিকেলস এগুলো জমা দিতে হবে। এবার আমরা পড়ব টিন, TIN, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার কি। টিন কি? আমরা এখানে একটা টিন সার্টিফিকেট দেখতে পাচ্ছি। এটি সরকার প্রদত্ত, জনগণ যারা সরকারকে রাজস্ব প্রদান করে তাদেরকে প্রদান করা হয়। আমরা ব্যবসায়িক টিন নিয়েই মূলত আলোচনা করছি। করদাতার শনাক্তকরণ নম্বর, করদাতার শনাক্তকরণ বা পরিচিতি নম্বরকে সংক্ষেপে টিন বলে। দেশের প্রচলিত আইনের আওতায় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ বিশেষ পরিচিতি নম্বর প্রদান করা হয়। এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কর্তৃক ইস্যুকৃত বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত একটি সংখ্যা হলো টিন নাম্বার। এই নাম্বার দ্বারা করদাতার অবস্থান, করদাতার পদমর্যাদা, শ্রেণী এবং করদাতার শনাক্তকারী সংখ্যা এখানে অন্তর্ভুক্ত থাকে। এবার আমরা পড়ব টিন নাম্বার বা টিন সনদ সংগ্রহের পদ্ধতি। প্রসিডিউর অফ কালেক্টিং টিন নাম্বার অর টিন সার্টিফিকেট। যদি ব্যক্তি পর্যায়ে হয় সেক্ষেত্রে এই টিন সনদ সংগ্রহের ক্ষেত্রে করদাতার পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি দিতে হবে। কোম্পানি হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি, কোম্পানির সংঘ স্মারকের ফটোকপি, সংঘ বিধির ফটোকপি, চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরের ছবি 3 কপি করে সকল পরিচালকের টিন সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে। অংশীদারি ব্যবসায় হলে টিন সনদের জন্য ট্রেড লাইসেন্সের কপি এবং অংশীদারি চুক্তিপত্রের কপি জমা দিতে হবে। এরপরে এনবিআর এর সংশ্লিষ্ট শাখা থেকে এই টিন পাওয়া যাবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন পড়ব, ভ্যাট। এই শব্দটি আমরা এখন খুবই শুনবো, বিশেষ করে কিছু কনজিউমার দোকানে গেলে ভোগ্যপণ্য ক্রয়ের সময় আমাদেরকে থেকে বিক্রেতা ভ্যাট নিয়ে থাকে। পণ্য মূল্যের সাথে অতিরিক্ত একটি বিষয় যোগ করে দেওয়া থাকে, যোগ করে দেওয়া হয়, সংযোজন করা হয়। তার মূল্য সংযোজন কর, মূল্যের সাথে যে কর সংযোজন করা হয় সংক্ষেপে তাকে মূসক, মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট বলে। একটি পণ্য বা সেবার বিভিন্ন ধাপে যে পরিমাণ মূল্য সংযোজন করা হয় সংশ্লিষ্ট ব্যক্তিরা তার উপর কর দিয়ে থাকেন এবং তা চূড়ান্তভাবে ভ্যাট বর্তায় ভোক্তার উপর।
ভ্যাট এক ধরনের পরোক্ষ কর। আমাদের দেশে 1991 সালে ভ্যাট চালু হয়। ভ্যাট নামের এই কর ব্যবস্থা কয়েক দশকের পুরনো। 60-এর দশকে ইউরোপে ভ্যাটের যাত্রা শুরু হয়। বিভিন্ন দেশে বিভিন্ন নামে এটি কার্যকর হচ্ছে। উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে। অন্যভাবে বলতে পারছি আমরা, উৎপাদিত পণ্য বা সেবা মূল্যের উপর নির্দিষ্ট হারে আরোপিত কর হতে উপকরণ মূল্যের উপর নির্দিষ্ট হারে আরোপিত করের বিয়োগফল হলো মূল্য সংযোজন কর বা ভ্যাট। এবার আমরা পড়ব ভ্যাট নিবন্ধন পদ্ধতি। প্রসিডিউর অফ অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন পদ্ধতি। ভ্যাট নিবন্ধন করা যায়। এখন আমরা মূলত অনলাইন নিবন্ধনের পদ্ধতিটি বেশি বলবো, কারণ অনলাইনে কার্যক্রমটা বেশি হচ্ছে এবং আমরা লেখাপড়াও করতেছি অনলাইনে। সুতরাং অনলাইন কার্যক্রমটাই কিভাবে করা যায় সে বিষয়গুলো আমরা জানবো। কোনো করযোগ্য সেবা বা পণ্যের সরবরাহকারীর বার্ষিক টার্নওভার একটি নির্দিষ্ট পরিমাণ হলে, যেমন 20 লক্ষ টাকার উপরে হলে মূল্য সংযোজন করের আওতায় তা নিবন্ধিত হতে হয়। এটি বাজেটে বিভিন্ন সময় সরকার এই মূল্য সংযোজনের ক্ষেত্রে টার্নওভার কত হবে সেটি নির্ধারণ করে দিয়ে থাকে। নতুনভাবে ব্যবসায় আরম্ভ করবেন এমন ব্যক্তি যদি মনে করেন তার বার্ষিক টার্নওভার একটি নির্দিষ্ট অঙ্ক, যেমন 15 লক্ষ টাকা হবে, তাহলে তিনি ব্যবসা শুরুর পূর্বেই মূল্য সংযোজনের করের আওতায় নিবন্ধিত হতে পারে। এর জন্য পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনের বা ক্রয় বিক্রয়ের বা মজুতকরণের ব্যবহৃত প্রাঙ্গণ প্লান্ট এই বিষয়ে ঘোষণাপত্র দিতে হবে। মূলধনী যন্ত্রপাতি ও ফিটিংস, উৎপাদিত পণ্য ও উপকরণ সমূহ এই সম্বলিত বিস্তারিত বিবরণ ও ঘোষণাপত্র জমা দিতে হবে। যদি একই মূল্য সংযোজন কর সার্কেলের অধীনে পৃথক পৃথক ঠিকানায় করযোগ্য কার্যকলাপ পরিচালনা করা হয় বা একই ঠিকানায় বা প্রাঙ্গণে পৃথকভাবে হিসাব সংরক্ষণ করে কার্যকলাপ পরিচালনা করা হয়, তবে সে সকল ক্ষেত্রে প্রতিটি কার্যকলাপের জন্য পৃথকভাবে ভ্যাট নিবন্ধন পত্র সংগ্রহ করতে হয়। অনলাইনে ভ্যাট সংগ্রহ লাইসেন্স সংগ্রহের জন্য www.vat.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে এবং এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে। সেখানে রেজিস্টার্ড অ্যাজ ট্যাক্স পেয়ার হেডকোয়ার্টার নির্বাচন করবে। এরপর চেক বাটনে চাপ দিবে। এ সময় একটা ইমেল পাবেন। এই ইমেইলে কিভাবে নিবন্ধন করা হবে তার নির্দেশনা থাকবে। এরপর লগইন করতে হবে। ভ্যাট নিবন্ধনের জন্য ফর্ম হতে মূসক 2.1 ফর্ম নির্বাচন করতে হবে। 2.1 ফর্মে প্রথমে ঘরে টিআইএন এবং দ্বিতীয় ঘরে টিআইএন সনদে বিদ্যমান নাম লিপিবদ্ধ করতে হবে। নির্দেশনা সমূহ অনুসরণ করতে হবে। নিজের নামে 9 ডিজিটের একটা বিন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিন সম্মিলিত মূসক 2.3 ফর্ম একটি সনদ তৈরি হয়ে যাবে। এবার আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটি বিআইএন গ্রহণের জন্য মূসক 2.2 ফর্ম পূরণ করুন এবং এ নামে আপনাকে কর প্রদান করতে হবে, হিসাব রাখতে হবে এবং দলিল পত্রাদি পেশ করতে হবে। ওকে, তো এভাবে আমরা ভ্যাট লাইসেন্স করতে পারি। এবার আমরা বলবো ব্যাংক হিসাব। আমরা খাতায় হিসাব পদ্ধতি অনুযায়ী দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব রাখবো, সংরক্ষণ করব। তারপরও
আমাদেরকে নিয়মিতভাবে কর্মচারীদের বেতন দেয়া, ক্রয় বিক্রয় কার্যক্রমের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন এবং অনেক ক্ষেত্রে এটি অত্যাবশ্যক হবে এবং অনেক ক্রেতাই আমাকে চেকে মূল্য পরিশোধ করবে এবং আমিও আমার পাওনাদারকে চেকের মাধ্যমে লেনদেনের নিষ্পত্তি করব। সে কারণে ব্যাংক হিসাব থাকা দরকার। ব্যাংক হিসাব কি? ব্যাংক হিসাব একটি ব্যাংক দ্বারা পরিচালিত ব্যাংক গ্রাহকের নামে একটি আর্থিক হিসাব, যেটি ব্যবহার করে গ্রাহক অর্থ জমা উত্তোলন সহ অন্যান্য ব্যাংকিং পরিষেবা নিতে পারে। ব্যাংক হিসাবে গ্রাহকের যাবতীয় লেনদেন লিপিবদ্ধ থাকে, যা প্রতিবেদন আকারে গ্রাহককে প্রদান করা হয়। প্রতিটি দেশের ব্যাংক হিসাব সমূহ পরিচালনার পদ্ধতি একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বা আর্থিক কর্তৃপক্ষ আইন দ্বারা নির্দিষ্ট করে দেয়া হয়। এছাড়া প্রতিটি ব্যাংক প্রচলিত আইনের আলোকে ব্যাংক হিসাবে পরিচালনা বিষয়ক নিজস্ব নীতিমালা প্রণয়ন করে থাকে। আমাদের দেশে এখানে ব্যাংক হিসাব খোলার জন্য সর্বনিম্ন ব্যক্তির 18 বছর দরকার হয়। ব্যবসায়ের জন্য ব্যাংক হিসাব করতে হলেও কার নামে করা হবে সেই ব্যাংক প্রতিষ্ঠানের নাম, ব্যবসায়ের নাম এবং ব্যবসায় যিনি পরিচালনা করবেন সেই ব্যবসায়ের চেয়ারম্যান, এমডি বা ডিরেক্টর বা ফিনান্স ডিরেক্টর, এদের পূর্ণাঙ্গ নাম এবং অন্যান্য তথ্যাদি দরকার হবে। এদের বৃত্তান্ত, এদের পরিচয়গুলো নির্দিষ্ট ফর্মে জমা দিতে হবে। ব্যাংক হিসাবের প্রকারভেদ, টাইপস অফ ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকে আমানত হিসাব খোলা যায়, কেবলমাত্র এই হিসাবে টাকা জমা রাখা হবে। এফডিআর 1 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস করা হয় না, সাধারণত বার্ষিক ভিত্তিতে বা 6 মাস এমনকি 1 মাসের ভিত্তিতেও জমা রাখা হতে পারে। বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের আমানত হিসাব করে থাকে, তাতে একটু সর্বোচ্চ পরিমাণ মুনাফা বা ইন্টারেস্ট পাওয়া যায় এবং নির্দিষ্ট সময়ের আগে যদি উঠানো হয় তাহলে দেখা যায় এখানে থেকে আমার সুদ বা মুনাফা পাওয়া যায় না। যদি আমার ব্যবসায় প্রতিষ্ঠানের অলস টাকা অনেক দিন পরে থাকতে পারে, এরকম দেখা যায় 6 মাসের মধ্যে আমার 10 কোটি টাকার ব্যবসায় 1 কোটি টাকা খুব প্রয়োজন হবে না, আমি 3 মাসের জন্য এটি এফডিআর করে রাখতে পারি, ওখান থেকে কিছু অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারি। সঞ্চয় হিসাব, এই ক্ষেত্রে টাকা জমা রাখলে এখান থেকে সপ্তাহে ন্যূনতম 2 বার টাকা উঠানো যায় এবং এক্ষেত্রে অল্প পরিমাণ কিছু সুদ পাওয়া যায়। চলতি হিসাবে জমা রাখলে যখন তখন এই হিসাব থেকে টাকা উত্তোলন করা যাবে। যদি ব্যবসায় প্রতিষ্ঠান আমার বড় হয়, ভালো হয় এবং নিয়মিত লেনদেন করার প্রয়োজন হয়, তাহলে এই চলতি হিসাব করাই ভালো। একজন ব্যবসায়ীর জন্য চলতি হিসাব উপযুক্ত এবং ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য চলতি হিসাব কারেন্ট অ্যাকাউন্ট ভালো। ঋণ হিসাব, যে হিসাব যখন আমি ব্যাংক থেকে কেবলমাত্র 10 লক্ষ টাকা একটি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলাম, এটি লোন অ্যাকাউন্ট। এখানে আবার প্রতি মাসের যে আমার থেকে কর্তন করা হবে লোনের কিস্তি, সেটি এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংক জমা করতে পারে। ক্রেডিট কার্ড হিসাব, এটি এখন বর্তমানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বর্তমানে বিভিন্ন ব্যক্তি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে পারে এবং ক্রেডিট কার্ডের পেতে সে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, যেমন 1 লাখ, 2 লাখ, 5 লক্ষ টাকা সে প্রতি মাসে উত্তোলন করতে পারবে অথবা কোনো পণ্য সামগ্রী নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে পারবে এবং ক্রয় করলে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই গ্রাহক কার্ড হোল্ডার পরিশোধ করে দেয়, দেখা যাবে তার কোনো চার্জ কর্তন করা হবে না বা মিনিমাম চার্জ, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অতিক্রান্ত হলে তখন সাধারণত উচ্চ হারে চার্জ প্রযোজ্য হয়ে থাকে। এই হিসাবগুলো ব্যবসায়ীকে এবং ব্যবসায় প্রতিষ্ঠানের প্রয়োজন হতে পারে। এখন ব্যাংক হিসাব আমরা কিভাবে খুলব? প্রসিডিউর অফ ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং সিস্টেম। Procedures of bank opening or bank account opening bank account। চলতি ও সঞ্চয় হিসাব খোলার পদ্ধতি একই রূপ। এর জন্য আবেদনপত্র সংগ্রহ করব, ব্যাংকের ছাপানো ফর্ম
এবং সেই আবেদনপত্র পূরণ করে সেখানে পরিচিত একজনের ওই ব্যাংকে আগে হিসাব রয়েছে এমন এক ব্যক্তির সে ওখানে তা স্বাক্ষর করবেন এবং ছবিতে স্বাক্ষর করবেন, ফর্মে স্বাক্ষর করবেন, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। এছাড়া এখানে প্রয়োজনীয় দলিলপত্র জমা দিতে হবে, যেমন ব্যক্তি হলে তার ছবি, জাতীয় পরিচয়পত্র, মনোনীতকের ছবি বা কখনো এনআইডি কার্ড এবং তার ট্যাক্স যে সার্টিফিকেট রয়েছে, টিন সার্টিফিকেট, তার কপি জমা দিতে হবে। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, অংশীদারি ব্যবসা হলে চুক্তিপত্র, কোম্পানি হলে মেমোরেন্ডাম, আর্টিকেলস, নিবন্ধন পত্র, কার্যারম্ভের অনুমতি পত্র, কোঅপারেটিভ হলে বাইলস, এগুলো জমা দিতে হবে। এবার আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রাথমিক একটা নমুনা স্বাক্ষর কার্ড পূরণ করতে হবে, সিগনেচার কার্ড, যে স্বাক্ষর দিয়ে ওই ব্যাংক থেকে অর্থ উত্তোলন করা হবে, ব্যাংকের ওরকম একটি কার্ড রয়েছে, সেই কার্ডে আমার নমুনা স্বাক্ষর দিতে হবে এক বা একাধিক ব্যক্তির, সাধারণত 1 থেকে 3 জন ব্যক্তির। যদি যৌথ হিসাব খোলে তাহলে 1 থেকে 3 জন ব্যক্তি থাকেন। আবার 3 জন ব্যক্তি নামে অ্যাকাউন্ট খুলেও বলা যেতে পারে যে কোনো 2 জনের স্বাক্ষরে উত্তোলন। আবার হতে পারে চেয়ারম্যান সহ বা এমডি সহ যে কোনো 2 জনের স্বাক্ষরে উত্তোলন করা যাবে। এবার প্রাথমিক একটি অর্থ জমা দিয়ে 1000, 5000 এরকম টাকা জমা রসিদ সংগ্রহ করবে এবং টাকা জমা দিবে এবং আমাকে একটি নির্দিষ্ট সময় পর চেক জমা দিয়ে দিবে। আর স্থায়ী হিসাব খোলার ক্ষেত্রে আমি আবেদনপত্র সংগ্রহ করে আবেদনপত্র পূরণ এবং জমা দান করবে এবং একসাথেই যে পরিমাণ টাকা দিতে চাই একবারই 1 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা জমা দিয়ে দিবে এবং আমাকে একটি এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিট ব্যাংক জমা দিবে, আমাকে গ্রাহককে ব্যাংক দেবে এবং নির্দিষ্ট সময় পরে এই এফডিআরটি ব্যাংকে ফেরত দেওয়া হলে এবং স্বাক্ষর দেওয়া হলে ব্যাংক তখন আমাকে নির্দিষ্ট পরিমাণ মুনাফা বা সুদ সহ এই আসল টাকা ফেরত প্রদান করবে। এভাবে আমরা ব্যাংকে হিসাব খুলতে পারি। সাধারণত ব্যাংকে একজন ব্যবসায়ীর জন্য সঞ্চয় হিসাব, চলতি হিসাব উপযুক্ত বেশি, কখনো ব্যবসায়ী আবার সঞ্চয় হিসাব বা স্থায়ী হিসাবও খুলতে পারে। আমরা পড়ি অংশীদারি চুক্তিপত্র কি। আমরা বিভিন্ন ধরনের সংগঠন গঠন করতে পারি, এক মালিকানা, অংশীদারি, কোম্পানি, সমবায় সমিতি। যখন আমরা 2 থেকে 20 জন ব্যক্তি মিলে কোনো ব্যবসায় করব তখন তাকে অংশীদারি ব্যবসা বলবে। এই ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি। তবে পারস্পরিক ভুল বোঝাবুঝি নিরসনের জন্য আমাদের মধ্যে এই কথাবার্তাগুলো, বিধিবিধানগুলো, আমরা যা বলতে চাই, যা করতে চাই তা লিপিবদ্ধ থাকা বাঞ্ছনীয়। অংশীদারি ব্যবসায় গঠনের ক্ষেত্রে অংশীদারগণ পারস্পরিক সম্মতিক্রমে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় যে দলিলে লিপিবদ্ধ করে তাকে অংশীদারি চুক্তিপত্র বলে। অংশীদারি সংগঠনের নাম, ঠিকানা, উদ্দেশ্য, পুঁজি, সদস্যদের বিবরণ, লভ্যাংশ বন্টন, ব্যবসায় হিসাব পরিচালনা, উত্তোলন, বিরোধ মীমাংসা পদ্ধতি, বিলোপ সাধন পদ্ধতি, সম্পত্তির মূল্য নিরূপণ পদ্ধতি ইত্যাদি বিষয় অংশীদারি চুক্তিপত্রে লিপিবদ্ধ থাকে। এবার আমরা পড়ব কিভাবে অংশীদারি ব্যবসায় নিবন্ধন করব। অংশীদারি ব্যবসায় নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক নয়, তবে নিবন্ধন করা বাঞ্ছনীয়, উত্তম, ভালো। নিবন্ধন করা হলে ভবিষ্যতে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে না বা দ্বন্দ্ব সংঘাত কম হবে এবং সহজেই আমরা নিষ্পত্তি করতে পারবো, আইনগত সুবিধা পাবো। রেজিস্ট্রেশন প্রসিডিউরস অফ পার্টনারশিপ বিজনেস 1932 সালের অংশীদারি আইনের 5 নম্বর ধারা অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়া হলো আবেদনপত্র সংগ্রহ করতে হবে নিবন্ধক থেকে এবং তা পূরণ করতে হবে। আবেদনপত্রে অংশীদারগণ স্বাক্ষর করবেন, নির্ধারিত ফি জমা দিবেন এবং নিবন্ধক কর্তৃক তা যথার্থতা নিরূপণ করার পরে নিবন্ধক তা নিবন্ধন করবেন এবং এই ক্ষেত্রে তাকে বিভিন্ন বিষয় উপস্থাপন করতে হবে আবেদনপত্রের সাথে, যেমন অংশীদারি ব্যবসায়ের নাম,
কার্যালয়ের ঠিকানা, উদ্দেশ্য, অংশীদারদের পরিচিতি, ব্যবসায় আরম্ভের কাল, অংশীদারদের যোগদানের তারিখ, মেয়াদকাল, ব্যবসার প্রকৃতি, ধরন, ঋণের বিষয়, লভ্যাংশ বন্টন সংক্রান্ত, হিসাব পরিচালনা সংক্রান্ত ইত্যাদি বিষয় এখানে লিপিবদ্ধ রাখা বাঞ্ছনীয়। নেক্সট আমরা পড়ব কোম্পানি। কোম্পানি গঠন প্রক্রিয়া। বৃহদায়তন ব্যবসা সংগঠন কোম্পানি। এটি পাবলিক লিমিটেড হতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে। এখানে পাবলিক লিমিটেড কোম্পানি হলে তাকে অনেক প্রকার জটিল এবং সরকারের বহু রকম আইন কানুন মেনে চলতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি এটি ঘরোয়া কোম্পানি, এটি পরিবারের লোকজনরা, বন্ধু বান্ধবরা মিলেই করে নিতে পারে এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মূলধন সংগ্রহের জন্য এই উদ্যোক্তারা বা কোম্পানির এই শেয়ার হোল্ডাররা, সীমিত সংখ্যক শেয়ার হোল্ডাররাই এটি করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি হলে তার এই মূলধন সংগ্রহের জন্য শেয়ার বাজারে যেতে হবে এবং শেয়ার বাজারে থেকে সে কোটি কোটি টাকা জনগণের থেকে সংগ্রহ করতে পারে। এজন্য সরকার এই কোম্পানি গঠনকে, নিবন্ধনকে বাধ্যতামূলক করে দিয়েছে। এই প্রক্রিয়ার প্রথম স্টেজ আমরা বলছি উদ্যোগ গ্রহণ পর্যায়, ইনিশিয়েটিভ স্টেজ, প্রমোশনাল স্টেজ। হ্যাঁ, এই স্টেজে কোম্পানি গঠন সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন করা হয়, ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করা হয়, কোম্পানির নামকরণ করা হয়, কোম্পানির উদ্দেশ্য নির্ধারণ করা হয়, মূলধন নির্ধারণ ইত্যাদি কাজ এখানে করা হয়। এরপর ডকুমেন্টস প্রিপারেশন স্টেজেস, দলিলপত্র প্রয়োজনীয় দলিলপত্র আদি প্রণয়ন স্তর। এই স্তরে আমাকে সংঘ স্মারক এবং সংঘ বিধি প্রণয়ন করতে হবে। মেমোরেন্ডাম অফ আর্টিকেলস এন্ড মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে। সংঘ স্মারক বা সংঘ স্মারকলিপি, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কোম্পানির মূল দলিল বা সংবিধান বা গঠনতন্ত্র বা সনদ। এতে কোম্পানির নাম, নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ ইত্যাদি বিষয় লিপিবদ্ধ থাকে, দায় সম্মতির কথা থাকে, উদ্দেশ্যের কথা থাকে। আর সংঘবিধি বা পরিমেয় নিয়মাবলী, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এটা কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়াবলী লিপিবদ্ধ করা হয়ে থাকে। এবার নিবন্ধন পর্যায়, রেজিস্ট্রেশন স্টেজ। এই পর্যায়ে নিবন্ধক থেকে ফর্ম সংগ্রহ করব এবং ফর্ম পূরণ করে প্রয়োজনীয় দলিলাদি সংযোজন করব এবং সরকারি ফি জমা দিব। তারপরে আমরা নিবন্ধক থেকে একটি নিবন্ধন পত্র পাবো, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এটি আমরা নিবন্ধক থেকে গ্রহণ করব। কোম্পানি নিবন্ধনের জন্য প্রবর্তকগণ কোম্পানি নিবন্ধকের নিকট এই প্রয়োজনীয় দলিলপত্র সহ ছাড়পত্র পাওয়ার 30 দিনের মধ্যে তাকে নিবন্ধকের নিকট প্রথম আবেদন জমা দিতে হবে এবং কখনো এই সময়টি আবার বাড়ানো হয়ে থাকে, 6 মাস বা আরো বেশি বাড়ানো, আবেদন করে বাড়ানো যাবে। এবার জমাদানের সময় মূলধন অনুপাতে প্রয়োজনীয় ফি জমা দিতে হবে। ওকে, তারপর আমরা নিবন্ধন পত্র পেলাম। নিবন্ধন পত্র পেলেই যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে যায় তাহলে আমরা কাজ আরম্ভ করে দিব। কিন্তু যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, মানে বৃহদায়তন কোম্পানি হয়, তাহলে আমাকে আরেকটি দলিল পত্র সংগ্রহ করতে হবে, যার নাম সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট বা কার্যারম্ভের অনুমতি পত্র। এটি কোন ব্যবসা সংগঠনে লাগে? পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র প্রাপ্তির পরে কার্য আরম্ভের জন্য নিবন্ধকের নিকট থেকে যে দলিল সংগ্রহ করতে হয় তার নাম কার্যারম্ভের অনুমতি পত্র।
এরপরে ব্যবসায় আমরা আরম্ভ করতে পারবো। এভাবে কোম্পানি গঠন করা যায়। আমরা এখন পড়ি সমবায় সমিতির গঠন প্রণালী। সমবায় সমিতি কোঅপারেটিভ অর্গানাইজেশন, এটি সমবায় সমিতি আইন বিধিমালা এর ভিত্তিতে প্রণয়ন করতে হয় এবং এর জন্য যে স্টেপগুলো সেগুলো আমরা বলছি। প্রথম স্টেপ উদ্যোগ গ্রহণ পর্যায়, টেকিং ইনিশিয়েটিভ, উদ্যোগ গ্রহণ টেকিং ইনিশিয়েটিভ। আমরা একটি সমবায় সমিতি গঠন করার জন্য প্রথম উদ্যোগ নিতে হবে। সমবায় সমিতি একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান, এটিকেও নিবন্ধন করতে হয়। হ্যাঁ, এটি আইন অনুযায়ী গঠনের জন্য প্রথমে কমপক্ষে 20 জন ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হবে এবং তাদের একটি বৈশিষ্ট্য থাকবে, তারা সমমনা, সমশ্রেণীর, সমপেশার, সম আয়ের, সম এলাকার, সমমর্যাদার, এরকম একটি মিল থাকবে তাদের মধ্যে। অর্থাৎ খুব ভিন্ন মতামত, যেমন কোম্পানিতে যারা শেয়ার হোল্ডার আছে তারা কেউ কাউকে নাও চিনতে পারে, ভিন্ন মতাবলম্বী হতে পারে, কিন্তু সমবায় সমিতির সাথে সদস্যদের মধ্যে একটি মিল আছে, একটি সমান বিষয় রয়েছে। এই সমমানা 20 জন ব্যক্তি যে কেবল সদস্যদের কল্যাণের জন্য যে সংঘ গড়ে তোলে তাকে বলা হয় সমবায় সমিতি। তাহলে আমরা 20 জন মিলে একটি সমবায় সমিতি গঠনের উদ্যোগ নিব এবং এই পর্যায়ে আমাদের একটি গঠনতন্ত্র তৈরি করতে হবে, যাকে আমরা বলছি উপবিধি, বাইলস অ্যাডপশন। এই বাইলসে অর্থাৎ আমরা যে 20 জন তাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে একটি বাইলস বানাতে দেই এবং পরবর্তীতে এই বাইলসটা আমরা সমিতির সভায় অনুমোদন করব, তারপরে এটা নিবন্ধকের কাছে জমা দেব। এই এখানে কমপক্ষে 6 জন সদস্য নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে, যেখানে একজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি এবং 3 জন সাধারণ সদস্য থাকবে এবং এক্ষেত্রে একজন কোষাধ্যক্ষ নিয়োগ করা হতে পারে। সেক্ষেত্রে সাধারণ সদস্য 2 জন হবে। এবার এই কমিটি প্রধানত একটি বাইলস বা খসড়া উপবিধি প্রণয়ন করবে, যাতে সমিতির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, শেয়ার সংখ্যা, শেয়ারের মূল্যমান, শেয়ার ক্রয় পদ্ধতি, উদ্যোক্তাদের নাম, ঠিকানা, পদবি, সমিতির যাবতীয় বিধি নিয়মাবলী এগুলোতে লিপিবদ্ধ থাকবে। এবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, নিবন্ধন। এই পর্যায়ে সমিতির কর্তা ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট এলাকার সমবায় অফিস হতে প্রয়োজনীয় আবেদন পত্রের ফর্ম সংগ্রহ করবে এবং তা পূরণ করে নিবন্ধকের কাছে জমা দিবে এবং এই ক্ষেত্রে প্রয়োজনীয় দলিল পত্রাদি এবং সরকারি ফি জমা দিতে হবে। এ সময় সমিতির সদস্যদের নাম, ঠিকানা এবং স্বাক্ষর লিপিবদ্ধ করতে হবে এবং সমিতির উপবিধির 3 কপি জমা দিতে হবে। সমিতির সাধারণ একটি সিলমোহরের নমুনা জমা দিতে হবে এবং আইন অনুযায়ী সকল তথ্যগুলো যথাযথভাবে পূরণ করা হয়েছে এই মর্মে সম্পাদক ও উদ্যোক্তাগণ একটি ঘোষণাপত্র জমা দিবে। এইসব দলিল পত্রাদি দেখে নিবন্ধক সন্তুষ্ট হয়ে নির্দিষ্ট সময় পরে একটি নিবন্ধন পত্র ইস্যু করবে। এরপরে কার্যারম্ভ, কমেন্সমেন্ট। নিবন্ধন পত্র পাওয়ার পর সমবায় সমিতির আইনগত অস্তিত্ব জন্ম লাভ করে, অথবা ব্যবস্থাপনা কমিটি এবং উদ্যোক্তাগণ সমিতির নাম ও সাধারণ সিলমোহর ব্যবহার করে আইনানুগভাবে সমিতি কার্যক্রম শুরু বা পরিচালনা করতে পারে। এভাবে আমরা সমবায় সমিতি গঠন করতে পারি। ব্যবসায় দলিলপত্র সংগ্রহ, এখানে আমরা কিছু বুকস রিকমেন্ডেড পড়তেছি। তো থ্যাংক ইউ অল।
ব্যবসায়ের দলিলপত্র সংগ্রহ পদ্ধতি ও সংরক্ষণ। এই অধ্যায়ে, এই অষ্টম অধ্যায়ে আমরা আরো কিছু দলিলপত্রাদি সংগ্রহ এবং সংরক্ষণ পদ্ধতি বিষয়ে আগামী ক্লাসে পাঠদান করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা আজকে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।